সাহস কত বড়! টাকা দিছি তোদের ভাল লাগে না? তোরা আবার খাবার চাস? আমার ঘরে কি তোদের জন্য খাবার তৈরি করে রাখছি যে আসবি চাবি আর পেয়ে যাবি? মারে কয়টা খাউন চাইছি তোমার কাছে, এইটা কি আমাকে অপরাধ? হ্যাঁ, তোদের মতো ফকিরদের এটাই অপরাধ। কারণ তোদের অল্পতে বসে না, তোরা আসতে চাইলে বসতে চাস, বসতে চাইলে খাইতে চাস। প্রথমে এসে কি বলি, মা গো 2 টাকা ভিক্ষা দাও, কিছু খাই না। 2 টাকার জায়গায় তোদেরকে 10 টাকা দিছি, টাকা দেওয়ার পরে আবার খাবার চাচ্ছিস? নির্লজ্জ বেহাইয়া! মা তুমি যত যাই কও, সত্যি কথা আমরা বেহায়া। এই বুড়া লোকটা সকাল থেকে কিছু খাই নাই, ঠিক মতো হাঁটতে পারতেছে না, অসুস্থ মানুষ। আমি তো আমার জন্য কোনো খাওয়ান চাই নাই, আমি এই বুড়া লোকটার জন্য একটু খাওয়ান চাইছিলাম। আর তুই যদি তোদের খাবারের দরকার হয় তাহলে চৌরাস্তার মোড়ে গিয়ে ভিক্ষা করতে পারিস না? তাহলে তো অনেক টাকা পাবি, খাবারের অভাব হবে না। বাইরে মুন্নি, এটা কি করলি? ওনাদেরকে ধাক্কা মারলে কেন? তাহলে কি করব? আইসা বলতেছে, মা গো 2 টাকা ভিক্ষা দাও। 2 টাকার জায়গায় আমি ওদেরকে 10 টাকা দিলাম। 10 টাকা পর সাথে সাথে বলতেছে, আমরা তো কিছু খাইনি, আমাদেরকে কিছু খাবার দাও। ওদের জন্য কি খাবার কেউ ঘরে তৈরি করে রাখছে? মা গো আসলাম কটা ভিক্ষার জন্য, ম্যাডাম আমাকে 10 টাকা দিছে। বিশ্বাস করো মা, এই লোকটা সকাল থেকে কিছু খায় নাই। আমার কোনো সমস্যা নেই, আমি খাউন চাই নাই, কিন্তু এই লোকটার জন্য আমি 4টা খাউন চাইছিলাম। কইছি আপনাকে বাড়ি বাসি পান্তা যা আছে আমার একটু দেন, এই দেখি মামাকে দোষে রয়েছে। এই জন্য ম্যাডাম আমাকে যা ইচ্ছা তাই করে অপমান করছে, আবার ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিতেছে। ফকিরের আবার মান অপমান বোধ আছে? বাবা, জমিদার মনে করতেছে নিজেদেরকে। মুন্নি, এই বৃদ্ধ ক্ষুধার্ত মানুষ দুজনকে তোমার ধাক্কা দেওয়া একদম উচিত হয়নি। ওনারা হয়তো ক্ষুধার্ত, তাই তোমার কাছে খাবার চেয়েছে। আমাদের বাসায় তো অনেক খাবার আছে, আমরা খাওয়ার পর অনেক খাবার বেঁচে যায়। তুমি আমাকে বললে কিন্তু আমি ওনাদেরকে খাবারটা দিতে পারতাম। দেখো, এইসব ফকির মিসকিনকে বেশি লাই দিয়ে মাথায় তোলো না, তাহলে একটা সময় দেখবা কি ঘাড়ে উঠে নাচতেছে। একদিন খাবার দিবা, তারপর প্রতিদিন একটা না একটা বাহানা দিয়ে বাড়ির দরজায় চলে আসবে খাবারের জন্য, কাপড়ের জন্য, টাকার জন্য। কবে না তেল মরিচ নুন হলুদ সবকিছু চেয়ে বসে। তোমার কাছে টাকা পয়সার অভাব নেই, তাই বাসায় অনেক খাবার আছে, খেতে পাচ্ছ। কিন্তু এখন যদি তোমার কাছে টাকা না থাকতো, তুমিও যদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে, যদি ক্ষুধার্ত থাকতে, তাহলে কি তুমি মানুষের দ্বারে গিয়ে খাবার চাইতে না? আমি কেন ভিক্ষে করব? আমি কি ওই ফ্যামিলির মেয়ে নাকি? আমার বাড়িতে কাজের লোকই থাকে 5 থেকে 7 জন, আবার আমি ভিক্ষে করব? তোমার কাছে টাকা পয়সা আছে তাই তোমার ভিতরে অহংকার আছে। তাই বলছি কি, কোনো ক্ষুধার করে যদি তুমি খাবার খাওয়াও, তাতে কিন্তু তোমার কমে যাবে না, আর আল্লাহ তোমার উপর সন্তুষ্টি থাকবে। যেহেতু তোমার তাদেরকে টাকা দেওয়ার খাবার দেওয়ার কোনোটারই মন মানসিকতা নেই, তাই আমি মনে করি একজন মানুষ হিসেবে একজন মানুষকে সম্মান করা উচিত। তুমি ভিতরে যাও, তোমার তাদেরকে খাবার দিতে হবে না, কিন্তু মানুষকে কখনো অসম্মান করো না। আপনারা ওনার কথায় কিছু মনে করবেন না, উনি আমাদের বাড়ির মেহমান। আপনাদের যেহেতু ক্ষুধা লেগেছে, একটা কাজ করুন, আমার সাথে ভিতরে চলো, আমি আপনাদেরকে খাবার দিচ্ছি। না মা, আমাকে কোনো খাওয়ান লাগবো না, আমরা চলে যাইতেছি। কেন ভিতরে যাবেন না? আপনারা তো ক্ষুধার্ত। ও আচ্ছা, ওনার কথা অনেক কষ্ট পেয়েছেন। উনি আসলে ভুল করেছে, এটা উনি আগে বুঝতে পারেনি। শয়তান তো ভুল করে না, মানুষই ভুল করে। একটা সময় দেখবেন ওর ভুলটা বুঝতে পারবে। তাই আমি আপনাদেরকে বলছি, ভিতরে চলুন, খাবারটা খেয়ে নেবেন। না মা, ভিতরে যাবো না, আমরা এই জায়গায় বসতেছি, তুমি আমাকে কয়টা পান্তা ভাত পেঁয়াজ মরিচটা দাও, আমি বুড়ো লোকটারে খাওয়াই দেই। এত কষ্ট পাচ্ছেন কেন? আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, এখানেই বসুন, এখানে ঠান্ডা আছে, আমি খাবারটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আসো বস। দেখছো, দুনিয়াতে এখনো কিছু কিছু ভালো মানুষ আছে, যার জন্য দুনিয়াটা এত সুন্দর। বাবু, এখনো ভালো মানুষ আছে। তোমার কি খারাপ লাগতেছে?
না, তেমন খারাপ লাগে না, একটু একটু। আচ্ছা, ভাত আনতেছে, আমি তোমার খাওয়াই দিব, ঠিক হয়ে যাইব সব। আর যা টাকা পাবো তা দিয়ে তোমার জন্য ওষুধ কিনো। বললাম তো খাবো না। আরে বাবা, যাবো না, বাসা ভাবির হাতে চা খেলে বাসা কাজ আছে আমার। কি ব্যাপার, আমার আব্বা আর মা আমার বাড়ির সামনে? হায় হায়, আমি যদি এখন সূর্যকে আমাদের বাড়ির মধ্যে নিয়ে যাই তাহলে তো জানাজানি হয়ে যাবে আমার আব্বা মা ভিক্ষা করে খায়। না না, সূর্যকে এখন বাড়ির ভিতরে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা সূর্য, হয়েছে কি, ওই এক কাজ কর, চল, তুই যেহেতু এত করে বলছিস ভিতরে খাবি না, আচ্ছা বাইরে যেয়ে তোকে কফি খাওয়াই। শোন, বাসায় চা খাবো না বলেছি তো বাসার বাইরে, আর বাসার ভিতরে নিয়ে এসে এখন বলছিস চল দামি কফি খাওয়াবো রেস্টুরেন্টে গিয়ে। কেন? আরে বাবা, তোর কথাই তো রাখতেছি, তুই তো বললি যে না বাসায় আসবি না। আমি চিন্তা করলাম ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস তাহলে তোকে কষ্ট দেওয়া আমার বন্ধুকে আমি কষ্ট দিতে চাই না। চল বন্ধু চল। ঠিক আছে, বলেছিলাম বাসায় আসবো না, এখন তো বাসার গেটে ঢুকেই গেছি, এখন আর প্রবলেম কি? যেহেতু এসেই গেছি, ভাবির হাতের চা খেয়ে যাবো। চল। আরে বাবা দাঁড়া, ভাবি কি মরে যাচ্ছে নাকি? আরো সময় আছে, অন্য সময় এসে তোর ভাবির হাতের শুধুমাত্র চা কেন খাবি, পায়েস খাবি, বিরিয়ানি খাবি, কুরমা পোলাও খাবি। এখন হয়েছে হয়েছে হয়েছে, শোন, একটু আগে তুই আমার রিকোয়েস্ট করতেছিলি তোর ভাবি দারুণ চা বানায়, তুই ভাবির হাতে চা খেলে বুঝতে পারবি কতটা চায়ের কি স্বাদ। এখন সব চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারলাম না। শোন, যেটা বলেছি, আসছি যেহেতু ভাবির হাতে চা খেয়ে যাব। চল। আরে বাবা বললাম তো, পরে কিচ্ছু শুনতে চাই না, চল। আরে শোন চল। চল, চল। শোন না। আরে চল তো। আরে শুধু কাহিনী, তোর সাই নিয়ে আসছি চা খাওয়াবে, আর খাওয়াবে না তো। বাজান, কি রে, কত বড় বেয়াদব, গায়ের মধ্যে কেন আসছেন? তুই আমার চিনতে পারস নাই বাজার, আমি তোর জনম দুঃখী মা। কি রে বন্ধু, উনি বলতেছে উনি তোর মা, আর তুই ওনাকে ধাক্কা মেরে ফেলে দিলি, বিষয়টা সত্যি মাথায় ঢুকছে না। আরে তুই কি পাগল হয়েছিস? আরে এই ধরনের ফকিন্নিরা রাস্তায় কাউকে পেলে তাকে বাবা মা এসব বলে, সন্তান বানিয়ে ফেলে। কেন ফেলে জানিস? 2 টাকা বেশি পাওয়ার জন্য। তা না হয় বুঝলাম, তুই তাই বলে অন্যদের মতো মুরব্বীদেরকে তুই এভাবে ধাক্কা মেরে ফেলে দিবি? আরে কেন ধাক্কা দিব না? আমি ইন করে আছি, আমার পোশাক আশাক সুন্দর, ওনার গায়ে নোংরা, সেগুলো লেগে গেলে আমার আবার কালকে অফিসে যেতে হবে না? পরিবেশ মেনটেন করে চলতে হয় না? সেটাকে বুঝিয়ে বললেই হতো, এভাবে ধাক্কা না মারলেও পারতি। তুই চুপ থাক, বাসায় এসেছিস, চা নাস্তা কর, বাকিটা আমি পরে দেখছি। এই আপনারা কেন এখানে ফ্যাল করে কাঁপতেছেন? জান এখান থেকে চলে যান। বাজান রে, আমার ভুল হয়ে গেছে, আমার নোংরা কাপড়, গায়ে দুর্গন্ধ আমি তোমারে ধরে ফেলাইছি, আমারে মাফ করে দাও, আমি আর কখনো তোমারে ধরতে যাব না। আসলে কি বাজান জানো, ঠিক এরকম দেখতে আমার একটা পোলা ছিল, আমি ভাবছি ওইটাই মনে হয় আমার পোলা, তাই ভুল করে ধরে ফেলাইছি। আমি বুঝতে পারি নাই বাজান, আমি বুঝতে পারি নাই। দেখলি তো, শুনলি তো, এবার মুখের কথা বিশ্বাস হলো তো? এই ধরনের ফকিন্নিরা সময় লাগে না চোখে জল আনতে, মিষ্টি মিষ্টি কথা বলতে, এরা শুধু নাটকবাজ। এত সুস্থ সবল মানুষ কাজ করে না খেয়ে পরের বাড়িতে এসে ভিক্ষার থালা নিয়ে, তুই বুঝেছিস এবার এরা কত বড় প্রতারক, কত বড় বাটপার? এই বের হন, বের হন ওই থেকে। দাঁড়ান, রোমেন, এনারা দুজন কে? আরে বাবা, এরা দুজন কে? তুমি আমাকে কেন প্রশ্ন করছো? আমি তো সকাল থেকে রাত পর্যন্ত থাকি অফিসে, আমি এদেরকে কিভাবে চিনবো? খালাম্মা, আপনি আমার কাছে সত্যটা লুকাবেন না। কেউ? না মা, আমি ওনারে চিনি না, চিনুম কেমনে? উনি তো অফিসার মানুষ, আর আমরা তো ফকিরনি। অফিসার কি কোনোদিন ফকিরের পোলা হয়? কখনোই হয় না। জানো মা, ওর মতো আমার একটা পোলা ছিল, কিন্তু বড় হইয়া পোলা যখন ঢাকায় চলে আসলো, তখন সেই পোলা আমার মরে গেল। তাই ওনারে দেখে হঠাৎ আমার পোলার কথা মনে পড়ছে, তাই জোরে ধরছিলাম। আমি ভুল করে ফেলাইছি। মাগো, আমার পোলাটা যখন ছোট্ট ছিল,
আমার স্বামী খুব শখ ছিল আমার পোলাটারে অনেক শিক্ষিত করব, আমার পোলা বড় অফিসার হইব। তাই আমি নিজে কষ্ট করছি। এই মানুষটা ঠিক মতো কাম কাজ করতে পারে নাই, বেশিরভাগ সময় অসুস্থ থাকতো। আমি মানুষের খেতে ধান লাগাইতাম, সারাদিন ঠাটা পড়া রোদের মধ্যে ধান লাগাইছি, কিন্তু আমার পোলারে আমি বাড়িতে রাখা যাই নাই। কারণ চিন্তা করছি কি, আমার পোলা পানিতে পড়ে পড়ে যাইব, আমার পোলা ধোলাবালিতে ঘোরাঘুরি করব, আমার পোলার কষ্ট হইব। এই জন্যে এই কাপড়ের আঁচল দিয়ে আমি পিঠে সবসময় বাঁধা রাখছি। যখন আমার পোলা কান্না করছে, আমি দৌড়াইয়া গাছের তলাতে বসছি। আবার যখন ঠান্ডা হয়েছে, আমি আবার কাজ করছি, লেখাপড়া শিখাইছি। পোলা আমার এসএসসি পাস করব, কত স্বপ্ন জানো মা। এসএসসি পাস করতে ফর্ম ফিল আপ না কি করুন লাগে, এখানে মেলা টাকার প্রয়োজন। আমি এর কাছে ওর কাছে 6 টাকা রাখছি সেই পরীক্ষার ফিস জোগাড় করার জন্য। পোলা আমার এসএসসি পাস করলো, তার শখ ঢাকায় লেখাপড়া করব। আমি এত টাকা কই পাবো? দেশা বিষা না পায় আমার শ্বশুর একটা নাক ফুল দিয়েছিল বিয়ের সময়, সেইটা বিক্রি করে পোলার আমি ঢাকায় পাঠাইছি। কিন্তু সেই যে পোলা আমার ঢাকাইলো, আর বাড়ি ফিরে গেল না। আমার পোলা সেদিন থেকে মরে গেছে মা, মরে গেছে। চলো আমরা চলে যাই, এই বাড়িতে ভাত আমাকে কপালে নাই। চলো। চল। রোমেল, যেটা করেছো একদমই ঠিক করনি। দুজন অসহায় ক্ষুধার্ত লোক খাবারের জন্য হাহাকার করছিল, আমার কাছে কটা খাবার চেয়েছিল, আর তুমি তাদেরকে খেতে দিলে না, তাদের রিজিক কেড়ে নিলে। এখন যদি ওনারা তোমাকে অভিশাপ দেয়, তুমি তো সেই অভিশাপ থেকে রেহাই পাবে না। তুমি যেটা করেছো সেটা পাপ করেছো। হ্যাঁ, আমি পাপ করেছি। এবার হয়েছে, আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, তার সামনে তুমি আমাকে এখন জ্ঞান দিচ্ছ, পাপ পুণ্যের হিসাব শেখাচ্ছ। এগুলো আমি খুব ভালো মতো জানি। ফকিরের দোয়ায় কখনো গরু মরে না, কথাটা মাথায় রেখো। শোনো, তারা কেন চলে গিয়েছে জানো? এই যে তুমি শুধু আলু ভর্তা দিয়ে ভাত দিয়েছো না, এটার জন্য তারা চলে গিয়েছে। অন্য বাড়িতে গেলে গোস্ত পোলাও পেত, তাই চলে গিয়েছে অন্য বাড়িতে যে ভালো মন্দ খাবে। হয়েছে, এবার যাও, ভিতরে যাও। সূর্যকে এই বাড়িতে নিয়ে এসেছি তোমার হাতে চা খাওয়ানোর জন্য। এখন তুমি যেভাবে কথা বলছো, চা তো এমনিতে হজম হয়ে যাবে। কফি তৈরি করো, আমরা দুজন কফি খাবো। চল ভিতরে চল। আরে আয়। মা, মনে হচ্ছে তোর মন খারাপ। বাবা, আমি তো একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। পরীক্ষার মধ্যে? আমাকে একটু খুলে বল। আজকে বাড়িতে দুজন ভিক্ষুক আসছিল, দুজন অনেক অসহায়। মুন্নিয়াপুর কাছে এসে ভিক্ষা চাইলে মুন্নিয়াপু 10 টাকা ভিক্ষা দিছে, কিন্তু ওনারা দুজনই ক্ষুধার্ত ছিল। তো মুন্নিয়াপু ওনাদের সাথে খারাপ ব্যবহার করছে দেখে আমি ওনাদেরকে বুঝিয়ে বললাম যে আমি আপনাদের খাবার দিচ্ছি। ফাইন। ওনাদের দুজনকে বসিয়ে আমি ভিতরে খাবার আনতে গেছি। আসার সময় দেখি রুমেল ওনাদের দুজনের সাথে খারাপ ব্যবহার করছে, আর ওনারা দুজন ওর দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে দুজন একে অপরকে চেনে। আমার কাছে কেমন যেন একটু খটকা লাগছে, হয়তো বড় পূর্ব পরিচিত। ওইটাই। মা, তুমি
বলতে চাচ্ছ যে ওই ভিক্ষুকদের সাথে রুমেলের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ বাবা, কারণ ওনারা রুমেলকে দেখে যেভাবে ভিতর থেকে আকুতি মিনতি করছিল, ওদের মুখের উপর ওটা ভেসে উঠছিল, আমি সব কিছু অনুভব করতে পারছিলাম। আর রুমেল ওনাদেরকে এমনভাবে ইগনোর করছিল, আগে কখনো রুমেলের এমন রূপ আমি দেখিনি। স্ট্রেঞ্জ। মা, আমি তো জানি তুমি খুব বুদ্ধিমতী। তুমি যেটা আন্দাজ করতেছো, আচ্ছা তাহলে এখন কি করতে চাও? আমি করতে চাচ্ছি, আসলে আমি তো চাইলেই বাড়ির থেকে বের হয়ে তাদের খোঁজ খবর নিতে পারি না। আপনি চাইলেই খোঁজ খবর নিতে পারবেন। তারা বেশিক্ষণ আগে বের হয়নি, কিছুক্ষণ আগেই এই বাড়ি থেকে বের হয়েছে। আপনি যদি একটু তাদেরকে খুঁজে একটু তাদের সাথে কথা বলে একটু জানতে পারতেন আসলে ওদের ভিতরে কি সম্পর্ক, আমার মনে হয় সেটা ভালো হতো। ঠিক আছে মা, তাহলে আমি যাই। আমি যে এই জিনিসটা আর একটু ভালোভাবে শুনি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলেন। আপনারা এই বয়সে ভিক্ষে করতেছেন, আপনাদের সন্তান নেই? আছে, আমাকে দুইটা মাইয়া আছে। ও আচ্ছা আচ্ছা, মেয়ে আছে দুজন, কোনো ছেলে নেই? আসিল, কিন্তু মরে গেছে। ভেরি স্যাড, ভেরি স্যাড। আচ্ছা আচ্ছা, আমাকে আপনাদের বাড়িতে একটু নিয়ে যাবেন? আপনি আমাকে বাড়ি যেয়ে কি করবেন? না মানে ওই আমি একটু ঘোরাফেরা করতেছি, তাছাড়া এই এলাকাতে আমি নতুন, তাছাড়া আমার একটু পানির পিপাসাও লেগেছে, ক্ষুধাও লেগেছে, যদি আমাকে একটু পানি টানি খাওয়াতেন। বুঝবার পারছি, কিন্তু সাহেব আমাকে বাড়ি খুব খারাপ অবস্থা, আপনারা যে বসবার দিব সেই জায়গাটাও আমাগো নাই। তাই আপনি যখন পানি খাওয়ানোর কথা কইছেন, ঠিক আছে চলেন, আমি আপনার পানি খাওয়াইতে পারো। আচ্ছা ঠিক আছে, তাইলে চলেন, চলো, আজকে আমাকে ভিক্ষা করণের দরকার নাই। আচ্ছা চলো চলুন চলুন চলুন। আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, উনি কে? ওনার সাথে রাস্তায় দেখা হয়েছিল, তোমরা চাচা কয়ো। ভাইজান, এইটা আমার মেজো মাইয়া আর ওইটা আমার ছোট মাইয়া। আপনি পানি খাইতে চাইছিলেন না? খালি পানি কেমনে দিব কোন? একটু মুড়ির ব্যবস্থা করি, তোমরা কথা কও। যাও, তুমি একটু মুড়ি টুড়ির ব্যবস্থা করো। তোমার নাম কি? আমার নাম আফসানা। বাহ, সুন্দর নাম। আর তোমার নাম কি? আমার নাম হীরামণি। হীরামণি, বাহ বাহ বাহ। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। ভাইজান, হ্যাঁ আমি রাস্তায় আপনারা কইছি না যে আমগো দুইটা মাইয়া হ্যাঁ আর একটা পোলা ছিল, হ্যাঁ। ওইটা মইরা গেছে কে? বাজান, তুমি মিছা কথা কইতাছো কেন? ভাইজান মরে গেছে মানে? না চাচা, হ্যাঁ। আমার ভাই মরে নাই। আমার ভাই না পড়াশোনা করার জন্য শহরে গেছিল। আমার বাবা অনেক টাকা পয়সা দিয়ে তারে পড়াইছে, কিন্তু শহর থেকে আর ভাইজান কোনোদিন আমার কাছে ফিরে আসে নাই। আমার বাজান আর আমার মা অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও পায় নাই। আর জানেন, আমগো বাড়ি কিন্তু এইখানে না, আমগো বাড়ি লক্ষ্মীপুর গ্রামে। এইখানে আমরা আইছি ভাইজানকে খোঁজার জন্য। আর এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা এইখানে পয়রা ছিল, পরে এই বাড়ির মালিক আমাকে এইখানে আশ্রয় দিছে। আচ্ছা আফসানা, আমাকে তুমি আরেকটা কথা বলো তো, তোমার ওই ভাইয়ার নাম কি? আমার ভাইজানের নাম
আমার ভাইজানের নাম রুমেল ইফতিয়ার। রুমেল না? ও আচ্ছা 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 আচ্ছা, যাক ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, যদি তোমার ভাইয়ার সাথে আমার কখনো দেখা হয়ে যায় আমি তোমাদেরকে জানাবো। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে একটু চেষ্টা করেন আমার ভাইজানকে খুঁজে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তো অবশ্যই চেষ্টা করব তোমার ভাইয়াকে খুঁজে বের করার। আচ্ছা ভাইজান, আমার আবার একটা কাজ ফেলে আসছি, তখন তো মনে ছিল না, এখন মনে পড়েছে। আজ আমার হাতে সময় নেই, আরেকদিন এসে আপনার বাড়িতে পানি খেয়ে যাবো। একটু পানি খাওয়া যান? আমার হাতে একেবারেই সময় নেই, ওই কাজটা আমার খুবই জরুরি। আজকে আসি আসি আসি। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসি। আহ ঘরে আহ। কি হইলো? ওই লোকটা কই? উনি তো চলে গেছে। চলে যেতে দিলা কেন? ওনার বলে জরুরি কাজ আছে, আমি বলছিলাম যে ঘরে চলেন একটু পানি খেয়ে যাবেন। আমি ওইদিকে মৌরি পানি সব রেডি করছি, উনি এমনি না খেয়ে চলে গেল। আরেকটা কথা জানো, আফসানা সব কথা বলে দিছে। কি কথা কই দিছে? আমার ছেলে ও ভাইসা আছে এই কথা বলে দিছে। হায় হায়, এটা তুই কি করছস? আমরা তো কইছি আমাকে পোলা নাই, মরে গেছে। ওনার কাছে আমরা মিথ্যাবাদী হইলাম না। কিছুই হইব না, উনি আমাকে ভাইজানকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য করব। আহ তো ঘরে আহ। যা হওয়ার তা তো হয়েই গেছে। আহ ঘরে আহ। এই যে দুলা ভাই চা। কি ব্যাপার? খাওয়ানোর কথা ছিল ভাবির হাতের চা, এনে দিল ভাবির খালাতো বোন তার হাতের চা। এত খালাতো বোন করেন না, নাম আমার মালা, আমার হাতের চা খাইতে গেলে আছে অনেক জ্বালা। বাহ, খুব সুন্দর কথা। আমি যে কেন চা খাইতে আসি সেটা তো আমি ভালো জানি, অন্য কেউ তো বোঝে না। আমি বুঝতে পারছি, তুই যখন থেকে বারবার জোর করছিলি যে চল বাড়ির মধ্যে যাই চা খেয়ে আসি, তখনই আমার বোঝা শেষ। আসলে আমার বউয়ের নাম করে তোমার ফোন দি যে তার খালাতো বোনের হাতে হাতের চা তো না, আসলে তোমার দর্শন দরকার ছিল বাবা। বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তোমার যখন চা খাওয়ার মন চায় না, তুমি খালাতো বোনের হাতে এসে চা খেয়ে দিই। তার মানে তুই কি চাচ্ছিস আমি সারা জীবন এভাবে চা খেয়ে যাবো? সারা জীবন চা খেতে কে বলেছে? সারা জীবন পোলাও মাংসও খাইতে পারবা যদি তোমার ইচ্ছা থাকে। সে ব্যবস্থা কর। দুলা ভাই একটু বেশি বলে ফেলছেন কিন্তু। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। এখন শুধুমাত্র দিনখান দেখে ফ্যামিলি এক জায়গায় করে বিয়েটা দিয়ে দিলেই হয়। বিয়ে করা কি এত মুখের কথা নাকি? আমার কয়েকটা শর্ত আছে। বাবা, বিয়ের মধ্যে আবার শর্তও আছে? থাকবে না? মেয়ে বলে কথা, সারা জীবন যার কথা শুনে চলবে, তার তো শর্ত অবশ্যই আছে। কি শর্ত একটু বলে ফেলো। ফার্স্ট অফ অল শর্ত হলো বিয়ের পরে আমার বাপের বাড়িতে থাকতে হবে। ঘর জামাই শুনবি? তারপরে সেকেন্ড অপশন হলো আমার বিয়েতে মিনিমাম 1.5 লাখ টাকা শাড়ি দিতে হবে। দিল, তারপরে তারপর হলো বিয়ের 1 মাসের মধ্যেই আমাকে নিয়ে দেশের বাইরে কোথাও হানিমুনে যেতে হবে। হলো। চতুর্থ শর্ত হলো বিয়ের পর এই যে বাউন্ডালের মতো ঘুরে বেড়ায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, এত বন্ধু বান্ধব, এ বাড়িতে যতবারই আসে দেখি শুধু ফোনে ব্যস্ত থাকে। ফোন কম চালাতে হবে, আমাকে সময় বেশি দিতে হবে। তার মানে শুধু চাকরি, অফিসে ঢুকবা, অফিস থেকে বের হয়ে বউ, বউ ছাড়া পৃথিবীতে তোমার কিছু নাই। বন্ধু, তুমি তো ঠিক বলনি। শুধু চাকরি করবো, অফিস যাব, অফিস থেকে জেলখানা, জেলখানা থেকে অফিস। মানে কি? না মানে হচ্ছে একটু মজা করলাম আর কি। আচ্ছা যাই হোক, শ্বশুরবাড়ি তো সব শর্ত রাজি, ঠিক আছে? এই শর্ত নিয়ে তুমি কি বিয়ে করতে রাজি আছো? কি করার, ফেসে যেহেতু গেছি এখন তো করতেই হবে। তাহলে আর কি, একটা ভালো দিনক্ষণ দেখে তোমাদের দুইজনার 2 হাতকে 4 হাত বানিয়ে দিই। বসে থাকবি? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, আপনি খাবেন না? না, আপনি খান। এই শেফা, তোমার সন্দেহটাই ঠিক। আমি ওই ভিক্ষুকের পিছু নিয়েছি, তারপর দেখা করলাম, তার সাথে আলাপ করে তাদের বাসা পর্যন্ত গেলাম। যে দেখি ওই ভিক্ষুকদের
দুটো মেয়ে আছে। তা আমি আবার বুদ্ধি খাটিয়ে সেই মেয়ের কাছে জিজ্ঞেস করলাম, তোমরা কয় ভাই বোন? তো ওরা বলল যে আমরা 2 বোন 1 ভাই। ভিক্ষুকটা অবশ্য কথাটা একটু এড়িয়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটা সত্য কথা বলেছে। মেয়েটা বলেছে যে আমার 1 ভাইয়া আছে, সে শহরে গেছে আর ফিরে আসেনি। তোমার ধারণাটা সত্যি মা, ওই ভিক্ষুক আর কেউ নয়, তোমার শ্বশুর শাশুড়ি, আই মিন রোমেলের মা বাবা। তাহলে আমার টার্গেট একদম ঠিক ছিল। ওনারা দুজন যখন রোমেলের দিকে তাকিয়ে অঝরে যে কথাগুলো বলছিল, ওগুলো অন্য কাউকে না, রোমেলকেই বলছিল, রোমেলকে ইঙ্গিত দিয়েই বলছিল। বাবা, আমি ওই বাড়িতে যেতে চাই, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসতে চাই, আপনি যদি অনুমতি দেন। কিন্তু মা, আমার যা ধারণা ওই দুজন কিন্তু অরিজিনালি ভিক্ষুক নয়। আমার মনে হচ্ছে যে এই ভিক্ষুক হওয়ার পেছনে রোমেলের হাত আছে। মানে আমি বলতে চাচ্ছি যে রোমেলকে পড়াশোনা করাবার জন্য, মানুষের মতো মানুষ বানাবার জন্য ওই দুজন, মানে রোমেলের মা বাবা, তাদের সয় সম্পত্তি সবকিছু খুইয়ে ওই ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছে। রোমেল ওর মা বাবার খোঁজ খবর নেয় না, সেই জন্যই রোমেলের মা বাবা রোমেলকে খোঁজার জন্য নিজের বাড়ি ছেড়ে আমাদের এই এলাকায় এসে একটা পরিত্যক্ত বাসায় থেকে রোমেলকে খুঁজে বেড়ায় আর ভিক্ষে করে। এখন তুমি বলছো তুমি ওই বাসাতে যাবে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মা, সমাজ যখন জানবে, শুনবে যে ওই ভিক্ষুক আমার আত্মীয়, মানে আই মিন তোমার শ্বশুর শাশুড়ি, তাহলে আমার মান সম্মান কি থাকবে মা? বাবা, আপনি নিজেই কিন্তু বললেন ওনারা আগে ভিক্ষুক ছিল না। রোমেলের কারণে আজকে তারা পথে বসেছে, যার কারণে তাদের এই অবস্থা। আমি চাই ওনাদের সঙ্গে থাকতে, কারণ প্রত্যেকটা মেয়েরই শ্বশুর বাড়ি হচ্ছে আসল বাড়ি। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি গরিব, বাবা তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, সয় সম্পত্তি সব তো ওয়ারিশ একমাত্র আমি। তাই আমি চাচ্ছিলাম এই বাড়িতে না, অন্য কোথাও গিয়ে, রোমেলের তো টাকা পয়সার এখন অভাব নেই, একটা বাড়ি করে সেখানে আমার ননদ 2 জন, আমার শ্বশুর শাশুড়ি আর আমি আর রোমেল একসাথে থাকবো। না, সেটা না হয় হলো, কিন্তু মা আমার যাহা কিছু আছে, স্থর অস্থাবর যা সম্পত্তি আছে, সবই তো তোমার। তুমি আমার একমাত্র মেয়ে, তাহলে আমার বাড়ি ছেড়ে তোমাকে আলাদা থাকার তো কোনো প্রশ্নই আসে না। থাকলে তুমি এই বাড়িতেই থাকবে। কিন্তু মা, একটা কথা কিন্তু মনে রেখো, আবেগ দিয়ে কিন্তু সবসময় সবকিছু কিন্তু চলে না মা। সমাজে মুখ বন্ধ করবে তুমি কিভাবে? বাবা, আমি কিন্তু তোমার মেয়ে, ভুলে যেও না। এই বাড়িতে থাকবো, তবে সেটা বেশি দিনের জন্য না, কিছু দিনের অতিথি হিসেবে। যখন আমি রোমেলের বাবা মাকে এখানে নিয়ে আসবো, কিছুদিন এখানে থাকবো। আর ওই যে পূর্বপাড়া একটা জমি আছে, ওটা তো রোমেলের নামে, ওখানে বাড়ি করব, তারপর ওখানে আমরা সেটেল হয়ে যাব। তুমি আমাকে গিয়ে বারবার দেখে আসবে। তুমি অমত করো না, আজকের মতো বাবা মাকে এখানে নিয়ে আসি। ওকে, ফাইন। কিন্তু মা, রোমেল যে আমাদের সাথে যে চিটটা করলো, এর কি ব্যবস্থা নেবে? সেটা আমি প্ল্যানিং করে রেখেছি। আগে ওনাদেরকে নিয়ে আসি, তারপরে কি করব তখন তুমি নিজের চোখে দেখতে পারবে। ওকে মামনি, ঠিক আছে, আমি তোমাকে ওই ভিক্ষুকদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তুমি যাও। কোথায় অ্যাড্রেসটা? মা, ওই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের যে রসুলপুরের 3 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়ের সাথে যে একটা গলি ঢুকে গেল না, ওই গলিতে ঢুকলেই ওদের সেই বাসাটা। আচ্ছা আচ্ছা, ঘর কি বিল্ডিং নাকি? না না না, একটা পরিত্যক্ত টিনের ঘর। আমি যাই তাহলে। ঠিক আছে, যাও।
রুমেল ছেলেটাকে আমি খুব ভালো জানতাম, কিন্তু তার মা বাবাকে এভাবে অস্বীকার করে আমাকে পরিচয় দিয়েছে তার মা বাবা নাকি রিচ ফ্যামিলির ছেলে, তার মা বাবা বিদেশে থাকে। আচ্ছা দেখা যাক, আসুক আগে। আপনি কি কারো খুঁজতেছেন? হ্যাঁ, খুঁজতেছি। আচ্ছা, এই বাড়িতে একজন বৃদ্ধ মহিলা আছে এবং সাথে একজন বৃদ্ধ লোক আছে, ওনাদেরকে একটু ডাক দাও না। ওনারা তো আমার মা বাবা। আচ্ছা, আমি ডাইকা দিতেছি। কই গো মা, বাজান, একটু বাইরে আহ তো। কিরে মা, মেম সাহেব, আপনি আমাকে বাড়ি? কি হয়েছে মেম সাহেব, আপনি আমার সালাম করতেছেন? সালাম কেন করছি সেটা আমাদের বাড়িতে গেলে আপনারা বুঝতে পারবেন। সালাম অনেক আগে করারই প্রিয় কাজ ছিল, কিন্তু আগে জানতাম না আপনারা কারা। চলুন, আপনাদেরকে নিতে এসেছি। না মেম সাহেব, আপনাকে বাড়ি যায় যে অপমানিত হয়েছি, আর নতুন করে অপমান হইতে চাই না, ওইটা সহ্য করতে পারুম না। আমি আপনাদের বাড়িতে এসেছি, আপনারা কি আমাকে অপমান করতে চান? আমাদের বাড়িতে গিয়ে আপনি যে অপমান হয়েছেন সেটা তো আমি বুঝতে পেরেছি। আগে যদি জানতাম আপনারা আমার কে হন, তাহলে এরকম অপমান আপনাদের হতে দিতাম না। কে হই মানে কি বুঝতে পারছেন? রোমেল আপনাদেরকে দেখে অস্বীকার করতে পারে, কারণ সে লোভী, সে আপনাদের দেখে চিনতে পারেনি। কিন্তু আপনি যখন ওর দিকে তাকিয়ে হাহাকার করে কেঁদে কেঁদে আমাকে যখন আপনার ছেলের সম্পর্কে বলছিলেন, তখনই আমি বুঝতে পেরেছিলাম রোমেল আপনাদের সন্তান, আর আপনি রোমেলের মা, উনি রোমেলের বাবা। কিন্তু প্রস্তুত ছিলাম না এটার জন্য, তাই আমি চাই আপনি আমাদের সাথে চলেন, আপনারা আমার সাথে থাকেন। আপু, ভাইয়া কই তুমি জানো? আমার একটু নিয়ে যাও না, আমি ভাইয়াকে দেখমু। তোমাদেরকে তো নিতেই এসেছি। তুমি তাইলে রুমেল ভাইয়ের বউ? মাশাআল্লাহ। কিন্তু মেম সাহেব, আমরা যদি ওইখানে যাই রোমেল রাগ করব, তাই আমরা যাবো না। আপনি চলে যান। মা, আপনি কিন্তু আমার মেম সাহেব বইলা বইলা বারবার অপমান করতেছেন। আমি আপনার ছেলের বউ, আপনি আমার মা। ছেলের থেকে মা দূরে থাকলে কতটা যে কষ্ট পায় মা, সেটা আমি অনেক ভালো করেই জানি। আমার নিজের মা নাই, মায়ের ভালোবাসা কি জিনিস তা আমি জানি না, কিন্তু আশেপাশে যখন দেখি মা তার সন্তানদের কতটা ভালোবাসে, সেটা দেখে আমার খুব আফসোস হয়। যেহেতু রোমেলের মা আছে, রোমেলের মা মানেই তো আমার মা, তাই আমি মন থেকে চাই আপনারা দুজন আমার বাড়িতে যান, সবসময় আমার পাশে থাকেন, নিজের মেয়ের মতো করে ভালোবাসেন। আমার যখন সন্তানাদি হইব, তখন যদি সে আমার জিজ্ঞেস করে আমার দাদু কই, আমার দাদি কই, তখন আমি কি উত্তর দিব? তাই তাদের ভবিষ্যতের জন্য হইলেও আপনার আমার সঙ্গে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বারবার করে কইতেছো আমরা যাবো। সেটাই তো, দাঁড়িয়ে থেকে লাভ কি? চলেন, চলো চলো। আসুন। তোর এই চা খাওয়ার বাহানায় এবার একটা গতি হয়ে গেল। কি খুশি হয়েছিস? তুই আছিস বলেই তো। কি ব্যাপার? আমি না ওনাদেরকে এই বাড়ি থেকে বের করে দিলাম, তুমি আবার কেন এই ফকিনীদের বাসা নিয়ে এসেছো? তুই কি মানুষ নাকি মানুষ নামক জানোয়ার, কোনটা? তোকে দেখতে তো মনে হচ্ছে একজন ভালো মানুষ, কিন্তু ভিতরে যে এতটা নোংরা তা যদি জানতাম তো তোর মতো জানোয়ারকে কখনো বিয়ে করতাম না। কাদেরকে অস্বীকার করছিস? যারা তোকে জন্ম দিয়েছে, যারা তোকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে,
লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করেছে তাদেরকে অস্বীকার করছিস? আরে তোর মতো জানেরও তো অস্বীকারই করবে, কারণ তোদের ভিতরে তো লোভ লালসা ছাড়া আর কিচ্ছু নেই। যাদের ভিতরে একবার লোভ জিনিসটা ঢুকে যায় তারা কখনো মানুষ থাকে না। আজকে তোকে দেখে তার প্রমাণ পেয়েছি। আরে আমার তো দুনিয়াতে মা নেই, কিন্তু আমার মা আমাকে ছোটবেলা থেকে যেভাবে লালন পালন করেছে, যেভাবে যত্ন নিয়েছে, এখন আমি বুঝতে পারছি মা কি জিনিস। আর তোর মা বেঁচে আছে, তুই বুঝিস না মা কি জিনিস। যে মা 10 মাস 10 দিন গর্ভ রেখে অনেক কষ্ট সহ্য করে একটা সন্তান জন্ম দেয়, সেই বুঝে সন্তানের মর্মতা। যেই মা ভালো কাপড় চোপড় না পরে সন্তানকে ভালো কাপড় চোপড় পরায়, সেই বুঝে সন্তানের মর্মতা। যেই বাবা নিজের কথা চিন্তা না করে, শরীরের কথা চিন্তা না করে সন্তানের জন্য বাইরে গিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করে, সেই বুঝে সন্তানের মর্মতা। বাহিরে যদি ভালো একটা খাবার দেখে, সেই বাবা নিজের সন্তানকে ভালো খাবার খাওয়ানোর জন্য টাকা উপার্জন করে, যথাসম্ভব চেষ্টা করে সন্তানকে ভালো খাবার খাওয়ানোর। তারপরে আস্তে আস্তে সন্তান বড় হয়। কিন্তু তোর মতো জানোয়াররা যখন প্রতিষ্ঠিত হয়, তখন তারা বাবা মাকে রাস্তার ফকির বানিয়ে দেয়। আমি তো এমন স্বামী চাইনি। আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমার বাবা মার টাকা পয়সা হইতে হবে, কোটিপতি হইতে হবে, নাহলে তোমাকে মেনে নিব না? তুমি যেমন ছিলে, যা বলেছ তাই বিশ্বাস করেছি। কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। শুধু আমাকে একা না, তোমার মা বাবাকে ঠকিয়েছো, তোমার দুটো বোনকে ঠকিয়েছো, তোমার বাবাকে ঠকিয়েছো। আজকে আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পদ দেখে তুমি আমাকে বিয়ে করেছো, কারণ তোমার অনেক টাকা পয়সার দরকার। 2 দিন পর যদি আরো টাকা পয়সাওয়ালা লোককে যদি তুমি পাও, তুমি তো আমাকে ছেড়ে তাকে বিয়ে করবে, কারণ তুমি তো একটা লোভী। তাই তোমার মতো পুরুষের সাথে সংসার করা তো আমার পক্ষে সম্ভব না। তোমার মতো লোভীর এই বাড়িতে কোনো জায়গা নেই। এখন এই বাড়ি থেকে চলে যাবে। আজকের পর থেকে তোমার বাবা আমার বাবা হবে, তোমার মা আমার মা হবে, আর তোমার 2 ছোট বোন আমার বোন হবে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বের হও, বের হও এই বাড়ি থেকে। বোমা, আমি বলি কি, আমি চাই না আমাকে কারণে আমাকে সংসারে অশান্তি হোক, তোমাকে সুখের সংসার ভাঙ্গা যাক। আমরা চলে যাবো, তবু আমার পোলারে তুমি বাইর করে দিও না। আমার পোলার কষ্ট আমি সহ্য করতে পারুম না। আমি তোমার হাত জোর করে মিনতি করতেছি, ওরে তুমি তাড়াই দিও না বৌমা। দেখ, ভালো করে তাকিয়ে দেখ, বাবা মা কাকে বলে। আর তুই তাদেরকে অসম্মান করিস, তাদের পরিচয় দিতে তোর লজ্জা করে, তাই না? তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিস? কার জন্য কত মিনতি করছেন? এই আপনাদের সন্তান না, ঠিকই বলেছেন। আপনার ছেলে মরে গেছে, আজকে থেকে আমার স্বামীও মরে গেছে। বন্ধু, তুই যা করেছিস সবকিছু ভুল করেছিস। এখনো সময় আছে, নিজেকে শোধরা। বাবা মা বেঁচে আছে, তাদের সম্মান কর, তাদের ক্ষমা চেয়ে নে। মা, আব্বা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি যেটা করেছি সেটা পাপ করেছি। তোমার বৌমা আমার চোখ খুলে দিয়েছে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। তোমরা যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি মরেও শান্তি পাবো না। আমি সারা জীবন অভিশপ্ত হয়ে থাকবো। বাবা মা, আমাকে তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাজানতে সন্তান তো সবসময় ভুলই করে, আর মা বাবা সে সন্তানকে ক্ষমা করে দেয়। আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাবা।
তারা তোমাকে ক্ষমা করে দিলেও আমি তোমাকে ক্ষমা করব না। তুমি যদি গরিব হতে আমি মেনে নিতাম, কিন্তু তুমি হলে বেঈমান।